হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। কুলি সিনেমার এত হাইপ ছিল, যেটার কারণে আমি বাংলাদেশে বসেও সিনেমাটা দেখার জন্য আগ্রহী ছিলাম। এমনকি এই সিনেমাটা যখন রিলিজ হলো এবং এটার পাইরেসিও চলে আসলো বাংলাদেশে, আমি সেটাও দেখে ফেললাম। আমি যদি এটা বাংলাদেশের সিনেমা হতো আর আমি যদি দেখার সুযোগ না পেতাম, সেই ক্ষেত্রে আমি 1-2 মাস ওয়েট করা লাগলে আমি ওয়েট করতাম। কিন্তু ইন্ডিয়ান সিনেমা এটা তো আর বাংলাদেশে ওইরকম আসবে না, ওটিটিতে আসা লাগবে। কিন্তু সিনেমার হাইপের কারণে বা এই যে এরকম গ্লিমস দেখিয়েছিল, বিভিন্ন ক্যারেক্টারের গ্লিমস দেখিয়েছিল, সেগুলো দেখার পরে আমার এত আগ্রহ লেগেছিল যে সিনেমাটা আমি দেখব। এত বেশি সিনেমার হাইপ তৈরি করে ফেলেছিল বা ক্যারেক্টারের গ্লিমস দেখিয়েছিল। আর সিনেমাটা যখন আমি দেখলাম, মোটামুটি ভালো প্রিন্টের সিনেমা ছিল যেটা আমি দেখলাম। সেটার যে প্রথম হাফ, সেখানে যে ক্যারেক্টারগুলোর এন্ট্রিগুলো বা ক্যারেক্টারগুলোর বিল্ড আপ, সেগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। যেমন ধরেন, এইখানে যে পরিচালক বলেছিল সিনেমাতে ভালো ভালো গুজবাম দিবে, সেগুলোর ক্ষেত্রে আমার সবচেয়ে বেশি গুজবাম লেগেছিল নাগার্জুনের যে এন্টি হিরোর যে ক্যারেক্টারগুলো, এন্ট্রি, তার অ্যাটিটিউড, সেগুলো একটা বড় মাপের ভিলেনের, এবং তার কথাবার্তা ওই রকম, তার উন্মাদনা, তার সাহস ওই রকম বড় মাপের ভিলেন। তারপরে সৌবিন শাহিদ, সে একটা মিডল মানের ভিলেন, কিন্তু তার আচরণও কি মোটামুটি সাহসী এবং বুদ্ধিমানের। আর এর সাথে সাথে শ্রুতি হাসান, সত্যরাজ, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে রজনীকান্তকে যে উপস্থাপনা দিয়েছে এখানে মোটামুটি ভালোই মনে হয়েছে। কিন্তু গুজবাম সবচেয়ে বেশি এসেছে নাগার্জুনার ক্যারেক্টার থেকে। আর এই যে ক্যারেক্টারগুলো, এইগুলার গুজবাম তৈরি হয়েছে মূলত মিউজিকের কারণে। অনিরুদ্ধের যে মিউজিক, সেটা খুব ভালো ছিল। আর সেকেন্ড হাফে গিয়ে সত্যরাজের ক্যারেক্টার, তারপরে সৌবিন শাহিদ ক্যারেক্টার, সেইগুলোকে যেন উইক করে দিল, এবং উইকটা এতটুকুই করেছে যে আমরা এই ক্যারেক্টার এগুলো কি জন্য করছে, এগুলো আমাদের কাছে কি বিরক্ত লেগেছে। মনে হচ্ছে যে এই ক্যারেক্টার তো এরকম না, এটাকে এরকম কেন দেখাচ্ছে। আবার দেখেন, এই সিনেমাতে সবচেয়ে বড় ভিলেন হচ্ছে নাগার্জুনা। সে সেকেন্ড হাফে এসে সে যেসব কাজ করছে বা যেভাবে তার টিমকে কন্ট্রোল করার চেষ্টা করছে, সেইগুলো তো একটা ছাপড়ি ভিলেনের মতন কাজ। তার অ্যাটিটিউড, তার ভিলেনের যে লেভেল, সে অনুযায়ী সে যদি রজনীকান্ত বা আরো কোনো বড় স্টার আসে, তাদের ধরার জন্য আরো বেশি তার কষ্ট হওয়ার কথা। নাগার্জুনা এত বড় মাপের ভিলেন হিসেবে এখানে এন্ট্রি নিয়েছে, তাকে ধরা ছোঁয়াটা অনেক বড় কঠিন ব্যাপার হতো। সেই জায়গায় তাকে সহজেই রজনীকান্ত ধরে ফেলে এবং লাস্ট পর্যন্ত মার্ডার করে ফেলে। কিন্তু এইটা তো আসলে ক্যারেক্টার অনুযায়ী হয় নাই। আর ক্যারেক্টার অনুযায়ী যদি না হয়, তাহলে ওই ক্যারেক্টারগুলো বিল্ড আপ করে কি লাভ হলো। আমরা যখন সেকেন্ড হাফে সিনেমাটা দেখি, তখন মনে হয়েছে নাগার্জুনার যে ক্যারেক্টার বিল্ড আপ, সেটা পুরাই নষ্ট করে দিয়েছে। রজনীকান্তের যে ক্যারেক্টারের বিল্ড আপ, সেটা সেকেন্ড হাফে এসে মনে হয়েছে যে জোর করে দেখিয়েছে। এটা একটা ভায়োলেন্স পূর্ণ সিনেমা হিসেবে এবং ভায়োলেন্সে কোনো ছাড় দেয় না, এরকম একটা কথা বলেছিল লোকেশ। কিন্তু সিনেমাতে ভায়োলেন্স করি, এর সাথে কিল সিনেমা অথবা লোকেশের অন্য সিনেমায় যদি বলি লিও, এইগুলোর ভায়োলেন্স আরো ভালো। আর রজনীকান্তের যে লুক, সেটা তো জেলের সিনেমার একটু আপডেট লুক মনে হয়েছে। আর একটা ব্যাপার হচ্ছে, যে সিনেমাতে যে কেমিয়ে দিয়েছে আমির খান, উপেন্দ্র, এদের কেমিয়ে হচ্ছে জোর করে ঢোকানো, এগুলোর কোনো কাজে আসে নাই। আর যে ক্যারেক্টারগুলা বা যে কেমিয়াগুলা সিনেমাতে কোনো কাজে আসে নাই, যেমন জেলের সিনেমাতে কিন্তু মোহনলাল সহ যে যারা ক্যারেক্টারে কেমিয়ে দিয়েছে, তাদের ক্যারেক্টারে কিছু না কিছু প্রভাব ফেলেছে সিনেমার গল্পে। কিন্তু এইখানে কিন্তু কোনো প্রভাবই ফেলে নাই। যেই ক্যারেক্টারগুলো কেমিয়ে কোনো প্রভাব ফেলে নাই গল্পে, ওই ক্যারেক্টারগুলো তো আনার দরকার নাই। সিনেমার শেষে হয়তো এরকম একটা এন্ডিং আমরা পাই যে সিনেমাটা যদি ভালো হয় তাহলে, বা দর্শক ভালোভাবে গ্রহণ করে, তাহলে হয়তো বা এটা দ্বিতীয় পার্ট করতে পারে। কিন্তু প্রথম পার্টের গল্পই তো ঠিকঠাকভাবে গোছানো হয় না, মনে হচ্ছে কতগুলো স্টার জোর করে এনে ঢুকে দেওয়া হয়েছে। তো সব মিলে আমি বলবো যে সিনেমাটা যেই পরিমাণ হাইপ তুলেছিল, যেই পরিমাণ আলোচনা এসেছিল, সেই পরিমাণই বাজে সিনেমা হয়েছে, সব ফাঁকা বলি। আর একটা ব্যাপার হয়েছিল যে কথা উঠেছিল যে এই সিনেমা যদি 1,000 কোটি টাকা না কামাতে পারে, তাহলে দামি সিনেমা হিসেবে এটাকে, এরপরে আর কোনো সিনেমা 1,000 কোটি টাকা ব্যবসা খুব সহজে করতে পারবে না ওই ইন্ডাস্ট্রিতে। আমার কাছে এখন মনে হচ্ছে এই সিনেমাটা 1,000 কোটিতে যাবে না, হয়তো বা কাছাকাছি যাবে, কারণ সিনেমার রিলিজ হওয়ার আগে তারা বিরাট ব্যবসা করে ফেলেছে, তাই জন্য। কিন্তু সব মিলে 1,000 কোটি যাওয়ার কথা না, মানে যখন সিনেমা হলে সিনেমাটা চলে সে সময় আর কি। যদি পরবর্তীতে যায় বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে এগুলো বিক্রি করার কারণে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এখন যাওয়ার কথা না। সব মিলে আমি যদি বলি, তাহলে বলবো যে সিনেমাটা একবার দেখার মতন সিনেমা। তো বলবো যে আমি তো একসাথে পজিটিভ নেগেটিভ দুটাই বলে ফেললাম।
তো যারা এখনো সিনেমাটা দেখেন না ইন্ডিয়াতে, তারা জাস্ট একবার দেখার মতন সিনেমা হিসেবে দেখতে পারেন, একটা অ্যাভারেজ সিনেমা। আর যারা বাংলাদেশে বসে এখনো ভাবছেন যে পাইরেসিটাই দেখে ফেলি, তাদেরকে বলবো থাকুক, এইরকম একটা অ্যাভারেজ সিনেমা ওই রকমভাবে অথবা আগ্রহ নিয়ে দেখার দরকার নেই। এর সাথে লোকেশের আরও ভালো ভালো সিনেমা রয়েছে, মাস্টার কাইদি এসব সিনেমা, ওইগুলা দেখতে পারেন, ওইগুলো অনেক ভালো লাগে। এই ছিল আমার কথা। আপনাদের যদি আমার সাথে কোনো অ্যাগ্রি বা ডিসএগ্রি করে থাকেন, সেটা আমাদের কমেন্টে জানাতে পারেন, এবং সিনেমা নিয়ে নতুন নতুন তথ্য পেতে, আপডেট পেতে এবং রিভিউ পেতে আমাদের সাথেই থাকুন। আজকে তাহলে পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।